দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। 80-90 দশকেও যারা স্কুলে পড়েছেন তারা নিশ্চয়ই অসৎসঙ্গ ত্যাগ করো, আদর্শ দোষের আকর এরকম পড়েছেন, পাখি সব করে রব রাতি পোহাইল, আদর্শলিপি, শিশু শিক্ষা এর সঙ্গে পরিচয় ছিল। কিন্তু এই সময়ে আমাদের যারা সন্তান তাদের শিশু শিক্ষায়, তাদের স্কুলের পাঠ্য বইতে কিন্তু এই জিনিসগুলো নেই। মানে আদর্শলিপি এখনকার শিশুদের পড়তে হয় না। এখন আধুনিক কম্পিউটার এবং মুদ্রণ যন্ত্রের কারণে বইয়ের ধরনে পরিবর্তন এসছে, আধুনিক ছকছকে ছাপা। কিন্তু সেখানে এই যে লেটার প্রেসে ছাপার যে এক ধরনের ভুলভাল থাকতো, কিন্তু একটা নান্দনিকতা ছিল, সেই নান্দনিকতার জায়গা থেকে আমরা সরে গেছি, আধুনিক হয়েছি। কিন্তু তারপরেও যেই বইগুলো পড়ে আমরা বড় হয়েছি, সেই আদর্শলিপি, শিশু শিক্ষা, এই সময়ের প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা কতটা জরুরি, এবং একজন শিল্পীর সেই যে তাগিদ সেটি আসলে কেমন হতে পারে তার কিছুটা নমুনা আমরা দেখলাম অনুষ্ঠানের শুরুতে। এই কাজটি আমরা বলবো যে এই সময় বাংলাদেশে একটা ঐতিহাসিক কাজ হয়েছে, যেটি করেছেন প্রখ্যাত শিল্পী সব্যসাচী হাজরা। বাংলা বর্ণ পরিচয়, অর্থাৎ বাংলা বর্ণমালার যে রূপান্তর, যে একটা জার্নি, পরিক্রমণ, সেটি তিনি ধরবার চেষ্টা করেছেন এবং তার একটি প্রদর্শনী হয়ে গেল গত 3 থেকে 18 মে আলিয়াস ফ্রাসেজে। আজকে আমরা সব্যসাচী হাজরাকে আমন্ত্রণ জানিয়েছি, তার সঙ্গে এই বর্ণমালা নিয়ে গল্প করতে চাই যে কেন তার মনে হলো এরকম একটি কাজ করা দরকার। এই সময় পাঠকের সামনে, এই সময়ের প্রজন্মের সামনে কেন তার মনে হলো যে আদর্শলিপিটাকে নতুন করে আনবার প্রয়োজন। এবং সেই সঙ্গে আমরা জানি যে সব্যসাচী হাজরার একটা বড় পরিচয় হচ্ছে তিনি বইয়ের প্রচ্ছদ শিল্পী, এবং আমরা খুব সহজেই সব্যসাচী হাজরার প্রচ্ছদ দেখলেই আলাদা করতে পারি, অনেক বইয়ের মধ্যে থেকে আমরা তার প্রচ্ছদকে আলাদা করতে পারি। অর্থাৎ বাংলা বইয়ের, অর্থাৎ বইয়ের যে প্রচ্ছদ শিল্পী পরিবর্তনটা এসছে, সেখানে তার যে কাজগুলো নিয়ে আজকে আমরা একটু আলাদা করে কথা বলতে চাইব। সব্যসাচী হাজরা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুটা করছিলাম আপনার এই যে আদর্শলিপিটি আমাদের স্ক্রিনে আছে, সীতানাথ বসাকের আদর্শলিপি। এই সময়ের তরুণদের কাছে, এই সময় শিশুদের কাছে এটি একেবারেই নতুন, এবং এই ধরনের ফন্টও তার কাছে আসলে পরিচিত না, কারণ এখন অফসেট প্রেসে যে ধরনের ফন্ট ছাপা হয় তার সঙ্গে এর কোনো মিল নেই। আপনার কেন মনে হলো যে এই আদর্শলিপিকে এখন এই 2024 সালে মানুষের সামনে নিয়ে আসতে হবে? একটু আপনাকে ধন্যবাদ। একটু পুরনো কথায় যাব। এই বইটির আগে আমার আরেকটা বই বের হয়, অ ইন দ্য কোয়েস্ট অফ বাংলা টাইপোগ্রাফি, অর্থাৎ বাংলা অক্ষর বিন্যাসের খোঁজে। ওই বইটি একটা শুরু। ওখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে বাংলা যে হরফ, তার কোনো প্রমিত রূপ আছে কিনা, এটা একটা প্রস্তাবনা ছিল। আর বাংলা লিখন পদ্ধতির একটা করণ কৌশল, অর্থাৎ বাংলা ক্যালিগ্রাফি করার যে করণ কৌশল, ওইটারই ধারাবাহিকতায় হরফের প্রতি একটি ভালোবাসা, ছোটোবেলার থেকে একটা চর্চার মধ্যে থাকা, পলিটিক্যালি দেয়াল লিখন, ফেস্টুন লেখা, এগুলোর মধ্যে দিয়ে আসার পরে হরফের প্রতি একটা ভালোবাসা আমার তৈরি হয়। ওই বইটাতে আমরা একটা কাজ করেছিলাম নমুনা হিসাবে, সেই ব্রাহ্মী লিপির থেকে শুরু করে তারপরে খিলজি ডাইনেস্টি ইত্যাদি ইত্যাদি, এই যে বাংলা লিপির বিবর্তন, এগুলো ছিল। আর পাশাপাশি একটা দারুণ সুযোগ তৈরি হয়, আমি লক্ষ্য করেছিলাম যে বাংলা হরফের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, এটা আসলে গোছানো অবস্থাতে আমরা আসলে আমাদের এই প্রাইমার অথবা বর্ণমালার বইগুলোতেই পাই। তখন ওই বইতে অনেক রেফারেন্স হিসেবে আসছিল। এবার মনে হলো যে আচ্ছা, এই বইগুলো তো 250-300 বছর ধরে বাঙালির প্রথম পড়া বই, বাঙালি যে বইটা দেখে অক্ষর চিনতেছে। এবং আপনি লক্ষ্য করবেন যে আমরা আমাদের ছোটবেলার অনেক বই ভুলে যাই, ক্লাসের বই, পাঠ্য বই, কিন্তু ওই যে প্রথম বইটা আদর্শলিপি ভুলি না, মা বা অথবা দাদি বা ঠাকুমা ওই যে পড়াতো প্রথম যেদিন বানান করে শিখলাম, মা হয়তো পরে বলছে মনে নেই, কিন্তু ওই বইটার মায়া আর ছাড়ায় না, আমার অন্তত ছাড়ায়নি। তখন মনে হলো যে আচ্ছা, এই বইগুলো যদি একসাথে সংকলন করে দেয়া যায়, তাহলে আমার দাদু যেমন সে শিশু শিক্ষা পড়ছে, আমার বাবা বাল্য শিক্ষা পড়ছে, আমি ছোটবেলায় আদর্শলিপি পড়ছি, আমার মেয়ে সহজ পাঠ পড়তেছে, কিন্তু এই যে পরম্পরা এত বছরের, এই বইগুলো তো আসলে শুধু বই ছিল না, ওই সময়কার দিনের আর্থসামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সায়েন্সের অনেক কিছু উঠে আসছে, লেখকের লেখার ধরন, তখনকার তৎকালীন সমাজ। তো মনে হলো আমার মেয়েও যদি জানতে পারে যে আসলে আমি কোন বইটা ছোটবেলায় পড়ছি, ওটা হয়তো একটা আগ্রহের জায়গা হবে। তো সেই জায়গা থেকে চিন্তা করে এই বইটাকে করা। কয়টা এরকম বই এর মধ্যে সংকলন করলেন? এখানে একটা সময়কালকে আমরা ধরছিলাম। আসলে শুরুটা কি, আমি যেটা দেখি যে এই জার্নিটা তো অনেক আগের থেকে, মানে 1816 থেকে মোটামুটি প্রাইমার লেখার একটা ধারাবাহিকতা শুরু হয়েছে। এর আগে হয়তো মানে বইতে
বইতে, কেননা এর আগে ওই টোল, মক্তব, গুরুমুখী বিদ্যা এগুলোর মধ্যে দিয়ে বাঙালি একটা জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু যখন বিদ্যালয় হলো এবং এই যে আরেকটা বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় হচ্ছে না, বা মানে নারীদের শিক্ষার ক্ষেত্রে এতটা অগ্রগতি হয়নি। আমরা প্রথম বইটাই শুরু করছি হচ্ছে মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা দিয়ে। কারণ আমার কাছে মনে হয়েছে যে 1849 থেকে 1948 এই মোটামুটি 100 বছরের মধ্যে এই ব্যাপারটাতে বিপ্লব হয়ে গেছে। এবং সেখানে মদনমোহন তর্কালঙ্কার ছিলেন প্রথম 16 জন বাঙালির একজন, যিনি প্রথম তার কন্যাকে স্কুলে পাঠাইছিলেন। আচ্ছা। এবং উনি শুধু তাতেই ক্ষান্ত হননি, উনি সেই বিদ্যালয়ে অবৈতনিক শিক্ষক ছিলেন এবং তাদের জন্যই রচনা করেন শিশু শিক্ষা। ওখান থেকে শুরু করে মোট 8টা বই, আমি একটু দেখে বললে সুবিধা হবে। আচ্ছা। মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা যেটা ঢাকা থেকে প্রকাশিত, সীতানাথ বসাকের আদর্শলিপি যেটাও ঢাকা থেকে প্রকাশিত, যোগেন্দ্রনাথ সরকারের হাসি খুশি, অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাক্ষর, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ আর বিমলচন্দ্র ঘোষের হাতেখড়ি। এই শেষের দুটো বইয়ের একটা মজার ব্যাপার আছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কাজ করছেন ইলাস্ট্রেশনে নন্দলাল বসু, এবং হাতেখড়িতে বিমলচন্দ্র ঘোষের লেখার সাথে ইলাস্ট্রেশন ছিল সত্যজিৎ রায়ের। এই 8টা বইয়ের আমার মনে হচ্ছে কি যে এই 8টা বইয়ের মধ্যে যেমন মুদ্রণের বৈচিত্র্য আছে, অসংখ্য মুদ্রণের মাধ্যমে মানে বইগুলো ছাপা হয়েছে, এখানে ইলাস্ট্রেশনের একটা বড় জায়গা আছে 2জন শিল্পীর। আর বইগুলোতে যেমন আমি আদর্শলিপি বইটার কথা বলতে পারি, যেটা আমাদের এখান থেকে বের হওয়া, এই বইটা টোটালটা হাতে লিখে করা, হাতে লিখে তারপর ওটাকে মুদ্রণোপযোগী করে ছাপা, সেটার একটা বৈচিত্র্য। আবার আমরা দেখি যে আমরা শিশু শিক্ষার যে বইটা এখানে আমরা দিচ্ছি ওটা উডেন ব্লকের থেকে ছাপা। অর্থাৎ এই বৈচিত্র্য থাকলে কি হয়, এখনকার সময়ের একটা ছেলে মেয়ে, এখনকার প্রজন্মের একটা ছেলে মেয়ে, সে এক ধরনের ভাবতে পারে যে একসময় কি পরিমাণ মানে পরিশ্রমের মধ্যে দিয়ে প্রতিকূল এখন তো কম্পিউটারে লিখি চাপ দেই প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক, বা 4 কালার প্রিন্টিং, 4 কালার প্রিন্ট হয়ে যাচ্ছে। কিন্তু একসময় এই ব্যাপারটা খুবই প্রতিকূল মানে ছিল। একটা অক্ষর ছাপার পেছনে যে কত গল্প। একদম তাই, একদম তাই। সেটা যেমন তরুণদের কাছে একটা আগ্রহের জায়গা। আর একটা বড় ব্যাপার দেখলাম যে মানে দর্শকদের মধ্যে যারা একটু 60 বা 70-এর দিকে, তারা খুবই স্মৃতিকাতর হয়, যে তাদের শৈশবের সাথে প্রেস ঘটাং ঘটাং শব্দ, সেই কালির গন্ধ, হরফের পর হরফ বসানো, হ্যাঁ শব্দ হচ্ছে, এবং একটা বই বের হওয়া মানে কি, আমরা খুব বই যত্নে রাখতাম, যে একটা বই তখন খুব মূল্যবান এবং এটা মানে আমাদের সংগ্রহে রাখতে হবে। ওই সমস্ত চিন্তা থেকে মনে হলো যে এই বইটা বের করলে হয়তো যারা এটা নিয়ে কাজ করেন, হরফ খোক বা কালেক্টর আইটেমস, সেভাবে হয়তো তাদের একটা কাজ। আপনি এই যে 8টা বই আনলেন, এই বইগুলো কি আপনার তো মূল কপিটা প্রয়োজন হয়েছে? আমার সংগ্রহে ছিল। সেটাই প্রশ্নটা, আপনি সংগ্রহে রাখলেন কেন? আমি আসলে হয়েছে কি, মানে এই বইটার ওই যে প্রথম বইটার ক্ষেত্রে কিছু সংগ্রহ করা শুরু করি, পরবর্তীতে আমি অন্য বইগুলো প্রয়োজন মতো কলকাতা বা আমাদের এখান থেকে কারোর বাসা ইত্যাদি ইত্যাদি, এগুলো 3টা বই আমার মানে ফ্যামিলিতে ছিল। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আদর্শলিপি হয়তো এখন অনেকের বাসায় খুঁজলে পাওয়া যেতে পারে। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। এবং বইগুলো কিন্তু কোনোটাই তার প্রথম সংস্করণ দাবি করতে পারে না। না, তার তো সুযোগই নাই। এটা হয়তো কোনো আর্কাইভ খুঁজলে পরে পাওয়া যায়। আমার যেটা সুবিধা ছিল যে আমি জিনিসটা সংগ্রহ করতে পারছিলাম বিভিন্ন সময় ছাপাগুলো, এবং সেগুলোরই অনুলিপির হিসাবে এখানে আর কি উপস্থাপন করছি। তার মানে 8টি বইয়ের সংকলন এটা, তাই তো? ঠিক। আচ্ছা, এবং এখানে আপনি কাজটা করলেন, কতদিন লাগলো এই কাজটা করতে? আসলে আমি প্রথম কাজটার এই কাজটা সহ মোট 6 বছর ধরে এই কাজটা মানে একটা জার্নি। হ্যাঁ, আর একটা বই দিয়েই এই অক্ষরের ব্যাপারটা আমি একটু মানে একরকম শেষ করতে চাই। মানে আরো একটা হবে এরপরে? হ্যাঁ। সেটা কি হবে? সেটা হয়তো 2-2.5 বছর পরে, মানে আমার কাজে আসলে এই হরফের প্রভাবটা কি, মানে এরপরেও কি আচ্ছা আপনার নিজের অভিজ্ঞতাটা লিখবেন? একদম তাই, যে আমি কেন এই হরফগুলো দ্বারা প্রভাবিত হই। কারণ আমি বারবার করে একটা কথা বলি, আমি আসলে ইতিহাসবিদ না, আমি মুদ্রণ বিশেষজ্ঞ না। আচ্ছা, আমার ছোট্ট একটা ভালোবাসার জায়গা আছে যে আমি হরফ ভালোবাসি। আচ্ছা, এবং আমি 20-25 বছর মানে সেটা কি যে কোনো হরফ নাকি শুধু বাংলা? বাংলার প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আছে, কিন্তু আমি বাংলা বইয়ের বা বাংলা লিখনির জন্য আমি অ্যারাবিক, আমি হিব্রু, আমি তিবেটিয়ান এবং দেবনাগরী, এই প্রত্যেকটা হরফ নিজে নিজে শেখার চেষ্টা করছি। এবং আমার কাছে মনে হয়েছে যে মানে বাংলা হরফের যে মিষ্টি একটা ব্যাপার, এটা লেখার যে একটা নান্দনিক একটা সৌন্দর্য আছে, প্রমিত একটা ব্যাপার আছে, ওই জিনিসটা আমার বারবার আকর্ষণ করে। এবং এই আগ্রহটা তৈরি হয় কি আপনার শৈশব থেকেই? ধরেন আপনি তো তালপাতায় নিশ্চয়ই লেখেন না? আমি লিখছি তালপাতা লিখেছেন? হ্যাঁ, আমার এটা মানে এক জায়গায় লিপিবদ্ধ আছে। খুব ছোটবেলায় আমি নড়াইলের ইতনা গ্রামে ছিলাম। আচ্ছা, আমার দাদু উনি তালপাতা সংগ্রহ করে আনতেন, এবং ওই তালপাতার কেটে কেটে আলাদা আলাদা করে সেটা 3 দিন আপনার হলুদ এবং নিমের পাতার মধ্যে সেটা বয়েল করা হতো।
নরম করার জন্য না, এটা যাতে পরবর্তীতে ঘুনে না কাটে। আচ্ছা। এবং কয়লাগুলা কালি দিয়ে এবং খাগড়ার কলম দিয়ে আমি লিখছি। আচ্ছা। এবং দাদু তখন পাশে একটা রেডিওতে নব ঘোরাতেন, বিভিন্ন চ্যানেল ধরাতেন। এখন আমি অনেক সময় কাজ করার সময় রেডিওর নয়েজ ছেড়ে রাখি, এবং আপনি দেখবেন আমার ভিডিওগুলোতে বারবার রেডিওর নয়েজের একটা ব্যাপার আছে। এটা কি মানে নস্টালজিক হওয়ার জন্য না ওই ফিলটা আনার জন্য? আমার না, আমি ওই নড়াইলের ইতনা গ্রামের ওই স্মৃতি আমি কোনোদিন ভুলবো না, মানে ওইটাই আমার আসলে শুরু। হ্যাঁ, ফলে আমার কেন জানি আমার হরফ আর ছাড়ে না, কোনো না কোনোভাবে হরফ। হ্যাঁ, পলিটিক্স করতে গেলে মানে বাম রাজনীতি, আচ্ছা দেয়াল লিখো, পোস্টার লেখো। তো বিশ্বাসের অক্ষরগুলো যখন লিখতেছি দেয়ালে, যে মানে মেহনতির মানুষের মানে মনে হচ্ছে কি যে আমারটাই তো আমি লিখতেছি, এবং হরফটা লিখে দিয়ে আমার অসংখ্য মানুষ সেটা জানবে। এবং পরবর্তীতে বইয়ের কাভারে আসা টাইপোগ্রাফি ইত্যাদি ইত্যাদি ডিজাইন ওয়ার্ক কোনোভাবেই ছাড়েনি, ছিলই। তার মানে আপনার ভেতরে যে আপনি, সেটার একটা রিফ্লেকশন হচ্ছে হরফ, তাই তো? এবং তারই হচ্ছে বাই প্রোডাক্ট হচ্ছে এই বইটা। একদমই তাই। এবং সেখানে আমি হরফের আসলে নান্দনিক সৌন্দর্যটাই দেখতে চাই। হয়তো যারা পরবর্তীতে হরফ নিয়ে আরো নিরীক্ষামূলক কাজের দিকে যাবে, অনেক ইনফরমেশন দিয়ে সে হয়তো আরো ভেতরে ঢুকতে পারবে। এই যে বইগুলো বললাম যে শিশু শিক্ষা বিষয়ে আমি অভিজ্ঞ না, হয়তো তারা বলতে পারবে যে শিশু শিক্ষায় যে মদমত তরকালের যে ধরনের লেখা ছিল, তার সাথে এখনকার সময়ের বইয়ের আসলে লেখায় কোথায় পার্থক্য, রাইট, বা ভাষাগত পার্থক্য ইত্যাদি ইত্যাদি। ধরেন আপনার ওই যে আদর্শ লিপি বা শিশু শিক্ষায় অনেক ধরনের ফন্ট ছিল, ঠিক ঠিক ঠিক, নানা ধরনের। কম্পিউটারে যখন আপনি লেখেন, এখানে কিন্তু অসংখ্য ফন্ট আছে, তার মানে বৈচিত্র্য এখনো আছে, যদিও আমরা হয়তো একটা দুইটা ফন্ট ব্যবহার করে অভ্যস্ত অফিসিয়াল বা বইপত্রে, কিন্তু তারপরে আপনার তো অপশন তো আছে, এখন চাইলে আপনি তো অনেক ধরনের ফন্ট চাইলে ব্যবহার করতে পারেন, এবং আগেও ছিল। তাহলে এই কম্পিউটারের যুগের সঙ্গে আপনি যদি এই আদির একটা তুলনা করেন, মানে চিন্তার জায়গায় খুব বেশি পার্থক্য আছে কি? চিন্তার জায়গায় অনেক বড় পার্থক্য আছে। আপনি দেখবেন যে পুরানো বইগুলাতে বানান ভুল থাকতো কম, বানান ভুল কম থাকতো আদি বইগুলাতে। এর কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে অসম্ভব কষ্টকর একটা প্রসেসের মধ্যে দিয়ে পুরো বইগুলো ছাপা হতো, যাতে কোনো মিস্টেক না হয়, সতর্ক থাকতো। একদমই তাই। এবং আপনি অবাক হয়ে যাবেন, বর্ণ পরিচয়ের একটা জায়গাতে লেখা হচ্ছে যে এততম সংস্করণে 25,000 কপি ছাপা হইল। 25,000 কপি! তখনকার সময়ে 16 থেকে 19 পৃষ্ঠার একটা বই এই লেটার প্রেসে একটা একটা করে ছেপে 25,000 কপি লেগেছে। হ্যাঁ, এবং কত জায়গায় পৌঁছাইছে বইগুলো। তার মানে তারা আসলে না ব্যাপারটারে বাণিজ্য হিসেবে নেয়নি, তারা যেভাবে নিছে যে বইটা মানুষের মধ্যে ছড়াক, মানে শিশু শিক্ষা কেন, মানে একটা মানে এই যে নারী শিক্ষা, বিভিন্ন জায়গায় বইগুলো পৌঁছাক, ছড়ায় যাক, ওই জায়গার থেকে একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস কি, আমি নিজে আমার একটা কেন জানি আমার খুব একটু ওল্ড স্কুল প্যাটার্ন আছে, আমি যে পুরানো না, ওল্ড স্কুল প্যাটার্ন না থাকলে আপনি এটা করতে পারতেন না, অনেকটা হয়তো তাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই বইগুলার কম্পোজিশন, পাশের স্পেস ছাড়া হরফের ব্যবহার অনেক বেশি নান্দনিক, অনেক বেশি, যেটা এখন আমরা খুব দায়সারাভাবে ছেড়ে দিই। আমরা মার্জিন নিয়ে ভাবি না, আমরা পৃষ্ঠা নম্বর নিয়ে ভাবি না, আমরা হেডিং নিয়ে ভাবি না, আমরা একটা ফটোগ্রাফি কিভাবে যাবে, মুদ্রণ ব্যবস্থা, আমার সাথে প্রযুক্তির কোনো বিরোধ নাই, কিন্তু প্রযুক্তি না অনেক সময় নিজেরে যদি সেই শিল্পীরে কন্ট্রোল করে তাহলে সেটা বিপদ। রাইট, এবং সবকিছু সহজ হয়ে গেলে পরে ডিফিকাল্ট। একদম। এখন যেহেতু আপনি কম্পিউটারে লিখলেই ছাপা হয়ে যাচ্ছে, ফলে সতর্কতাটা কম, এই জন্য ভুলও প্রচুর, এবং আমরা দেখি যে অনেক গুরুত্বপূর্ণ বইতে প্রচুর ভুলভাল থাকে। একদমই তাই। কিন্তু আপনি যেটা বললেন যে আগে যেহেতু অনেক কষ্ট করে ছাপা হতো, প্রত্যেকটা শব্দের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হবে। এটা মজার ব্যাপার ছিল, প্রেসের যে মানে মুদ্রণ শিল্পের সাথে যারা জড়িত, তারা লেখককে ভয় দেখাতে পারতো যে তুমি যদি বাকি টাকা না দাও তাহলে তোমার প্লেট নষ্ট করে ফেলবো। আর একবারই প্লেট নষ্ট করে ফেলা মানে তার কিন্তু আর 6 মাসের মধ্যে ওই বই ছাপার কোনো, এখন তো একটা পেন ড্রাইভ আপনি দিয়ে দিলেন, পাণ্ডুলিপি চলে গেল। হ্যাঁ, এই জন্য তারা হালকা তার আগে পে করে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপর এটা একটা অসম্ভব লড়াই ছিল। ঠিক ঠিক ঠিক। মানে আদর্শ লিপি খুবই ছোট নিউজ প্রিন্টে, দেখতে অত সুন্দর না, হয়তো খুবই কম দামের কাগজে ছাপা হতো, কিন্তু তার পেছনের যে লড়াইটা, এটা এই সময়ের একটা খুব আধুনিক ঝা চকচকে বইতেও এই সংগ্রাম বা এই চিন্তাটা আসলে অনুপস্থিত, এবং সেই জায়গা থেকে আপনি চেষ্টা করেছেন ওই সময়টাকে ধরা, এবং ওই সময়টাকে ধরে এই সময়ের সঙ্গে একটা তুলনা করতে চেয়েছেন। একদম। আমরা অনেক গল্প করতে চাই আপনার সঙ্গে, এটা নিয়ে একটা ছোট্ট বিরতির সময় হলো, বিশেষ করে যাদের জন্য এক্সিবিশনটা আয়োজন করলেন, বিশেষ করে এই সময়ের তরুণদের তো টার্গেট, তাদের ফিডব্যাকটা আসলে কেমন পেলেন সেটি একটু জানবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আজকে আমরা শিল্পী সব্যসাচী হাজরার সঙ্গে কথা বলছি, তার বর্ণমালার অনুসন্ধানের যে একটা আগ্রহ বা যে প্রচেষ্টা, সেটি নিয়ে একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলছি শিল্পী সব্যসাচী হাজরার সঙ্গে। বাংলা বর্ণ পরিচয়, অর্থাৎ আমাদের যে বাংলার আদি হরফ, আদর্শলিপি বা শিশু শিক্ষা, এইসব বইতে যে বাংলা হরফ ছিল, বর্ণমালা ছিল, সেগুলোর সঙ্গে এই সময়ের মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি একটি বড় কাজ করেছেন। একটি প্রদর্শনী তার হয়ে গেল। সেই প্রদর্শনী ধরে বাংলা হরফের যে জার্নি, সেটি নিয়ে কথা বলছি সব্যসাচী হাজরা। এই যে প্রদর্শনীতে আপনি আদর্শলিপি যেটি এই বইতে আছে, একটা অদ্ভুত জিনিসও আছে তার মধ্যে, কিন্তু উর্দু হরফও আছে। ঠিক ঠিক ঠিক। তার তো একটা রাজনৈতিক একটা গল্প আছে। একদমই তাই। মূলত প্রদর্শনীটা আসলে এই বইটার যাত্রাকে কেন্দ্র করে, আদর্শলিপিকে কেন্দ্র করে না, এই বইটার যাত্রাকে কেন্দ্র আচ্ছা। করে সমস্ত এগুলাই ছিল। আমরা যখন দেখলাম যে এই বইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মুদ্রণ মাধ্যম আসছে, তখন মনে হলো কি যে একবার একটু খোঁজ করি, এবং তখন একটা প্রদর্শনীর আয়োজন করা হয়। কিন্তু সবচেয়ে হতাশার জায়গা যেটা, যে আমরা যখন মুদ্রিত কোনো জিনিসের নমুনা কালেক্ট করার চেষ্টা করতেছিলাম, কিংবা যেসব যন্ত্রাংশ দিয়ে লেটার প্রেস ছাপা বা ইত্যাদি ইত্যাদি হয়, তখন দেখলাম যে কোনো কিছু আমরা সংগ্রহে রাখিনি। ধীরে ধীরে সমস্ত জিনিসগুলো, বাঙালির বিরুদ্ধে একটা বড় অভিযোগ যে সে বিস্মৃতি প্রবণ এবং সে ইতিহাস সংরক্ষণে তার আগ্রহ কম। একেবারেই তাই। কিন্তু মানে হয় কি, মানে এই জিনিসগুলো যদি আমরা এখনো সংরক্ষণ না করতে পারি, মানে রাষ্ট্রীয়ভাবে কিভাবে, তাহলে আসলে একটা বড় জায়গা আমাদের ফাঁকা রয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, যখন করা হয় তখন ওটার মধ্যে বিভিন্ন যতগুলো আমরা পারছি কালেকশানে, আমরা এই মুদ্রণের মোটামুটি একটা জায়গাতে আনলাম যে হ্যাঁ, এই জায়গাটা দেখানো যায়। বইগুলোর ক্ষেত্রে যেটা হলো যে, ওই যে আপনি যেটা বলতেছিলেন যে আদর্শলিপি বইটার যে সংস্করণটা এই বইতে আছে, সেখানে অদ্ভুতভাবে আসতেছে কি যে উর্দু বর্ণমালা। আচ্ছা। আবার ঠিক আগের পৃষ্ঠাতে আসতেছে দেবনাগরী হরফে হিন্দি বর্ণমালা। আমরা পৃষ্ঠাটা দেখি একটু। আমার মনে হয় তখন এমন কোনো একটা ব্যাপার থাকতে পারে যে তখনও এই ভাষা দুটোর আবেদন হারায়নি, এবং সেইখানে এই যে উর্দু বর্ণমালার একটা আদর্শলিপিতে, এবং আমরা যখন পড়েছি তখন এটা ছিল না। তার মানে আপনি যে সংস্করণটা পেয়েছেন সেটা হয়তো 71-এর আগের হতে পারে, একেবারেই নিশ্চয়ই, একদম। এবং সেরকম ভাবে বাল্য শিক্ষার মধ্যে একটা পৃষ্ঠাতে আসতেছে যে শেষের দিকের একটা পৃষ্ঠায় আসতেছে যে রানী ভিক্টোরিয়ার ছবি। আচ্ছা। এবং সেখানে লেখা হচ্ছে যে রানী ভিক্টোরিয়া মানে প্রজাগণকে সন্তানের ন্যায় ভালোবাসিতেন, কত সুখেই তারা করলো। এবং লাস্টের কথাটা হচ্ছে এরকম, 1947 খ্রিস্টাব্দে অবশেষে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে, অবশেষে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়। আচ্ছা, তার মানে কি এই শেষের দুটি লাইন পরে যুক্ত হয়েছে, আর ভিক্টোরিয়ার ছবিটা ছাপা হয়েছে আসলে 47-এর আগে। হ্যাঁ, 47-এর আগে। এবং সমস্যাটা কি, এই বইগুলো আসলে এতভাবে, এত মুদ্রণ যন্ত্রে, মানে আসল নকল, মানে বিভিন্নভাবে আদর্শলিপির উপরে লেখা আছে, কিন্তু আদিও আসল, মরণ চাঁদের মিষ্টির মতো। হ্যাঁ, এবং তারা জিনিসটারে এতটা ওপেন করে দিয়েছে যে মানে এই অনেক বই নিয়ে অনেক কেস চলতেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তারাও একমাত্র ছাড় দিচ্ছে যে না, বিভিন্ন জায়গায় ছাপা হোক, কপিরাইটের ব্যাপারটা ধরে না রেখে অন্তত শিক্ষার জন্য জিনিসটাকে উন্মুক্ত করা হোক, সেই জায়গা থেকে ব্যাপারগুলো ছিল। ধরেন এই যে প্রদর্শনী যাদের জন্য করলেন, নিশ্চয়ই অনেক লোক এসছেন, তরুণরা এসছেন, নিশ্চয়ই অনেক বয়োজ্যেষ্ঠরাও এসছেন, এবং হয়তো অনেক এসে স্মৃতিকাতর হয়ে গেছে। এরকম ঘটেছে এই প্রদর্শনীতে? আমি না একটা ব্যাপারে আমি খুব আশাবাদী ছিলাম, যে আমি খুব খোঁজ করতেছিলাম একটা টেরের মেশিন, একটা লেটার প্রেসের মানুষ সহ খোঁজ করা। একদমই তাই। এই যে ভদ্রলোক তো ছাপছেন, একদম এই হালিম ভাইরে আমরা সমস্ত দুনিয়া ঘুরে দেখলাম যে নেই নেই নেই, পরে বাণিজ্য বিতান মার্কেটে হালিম ভাইরে পাই। বাণিজ্য বিতান মানে নীলক্ষেত। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার, উনি 89 সালের পর থেকে এই গত 34 বছর ধরে এই প্রতিকূল অবস্থাতে উনি এই প্রেসটারে সচল রাখছেন। মানে ওনার এই প্রেস চলে এখন বাণিজ্যিকভাবে। এবং লেটার প্রেসে কে ছাপে এখন? সেটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক যে লেটার প্রেসে খুবই মানে একটা ফিকে কাজ করা হয়, সেটা হচ্ছে গ্যালি নাম্বার ছাপে ওনারা বলেন। এটা হচ্ছে বিভিন্ন প্যাকেটের পরে আপনি একটা নাম্বার দেখবেন, অথবা রসিদের উপরে 1250, 1251, ওই রকম একটা কি বলে খুব গৌণ কাজ উনি করেন ডেইলি একটা সামান্য ইনকামের মধ্যে। এবং আমরা যখন যাই, একটা খুব চিকন গলি, 1-2 হাঁটা যায় না একসাথে, অন্ধকার একটা গলির মধ্যে যে ওনার দোকান, এবং এই মেশিনটার সমানই দোকানটা, উনি দোকানের বাইরে এসে কাজ করেন। মানে আমার কাছে দেখে মনে হচ্ছে কি যে আরে এই মানুষটা, আমরা তো একটা জিনিস বের করেই শেষ আমাদের কাজ, কিন্তু এই মানুষটা তো এই জিনিসটা ধরে প্রতিদিন। তখন আমরা হালিম ভাইরে অনুরোধ করি যে হালিম ভাই, আপনি আমাদের প্রদর্শনীতে আসেন, আপনার এই কয়দিনের যা ইনকাম হয় আমরা দিয়ে দিব, বা আমরা চেষ্টা করবো এভাবে ইয়ে করার। এবং আমি খুব খুশি যে উনি খুব সরল সাধারণ মানুষ, খুবই উনি আসছেন, মানুষের সাথে কথা বলছেন। ওনারে আমরা আমি গিয়েছিলাম, দেখলাম যে ওই লোকেরা চাইলে উনি ছেপে দিচ্ছেন কাগজ। ঠিক 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 ঠিক, এবং ওদের সামনে ছাপছে। একদম তাই।
এবং ওইটাই ছিল আসলে প্রদর্শনীর, উনিই ছিলেন নায়ক। আচ্ছা, ওনাকে ঘিরেই একদম তাই, ওনার ব্যাপারটাই ছিল খুব ভালো। এবং আমরা আমাদের এই পুরো প্রদর্শনীটা আমরা কোনো ধরনের উইদাউট স্পন্সর আমরা করার চেষ্টা করছি, এবং আমরা আমাদের ইসের থেকে ওনারে 50,000 টাকা দিছি যে আপনি অন্তত কিছুটা দিন চালান। ওনার সাইনবোর্ড আমরা তৈরি করে দিব, এবং প্রদর্শনীতে ওনার ভিজিটিং কার্ড উনি সবাইরে দিতে বলছিলাম আমি, উনি দিয়েছেন। এবং অবাক ব্যাপার, অনেকে ওনারে কাজ এখন দেবেন বলে কথা দিচ্ছেন, লেটার প্রেসে ছাপবেন আবার, কারণ এটা খুব নস্টালজিক। মানুষের শেকড়ে ফেরার তাড়া থাকে। ধরেন দেখবেন যে যত আধুনিক হন আপনি, পুরনো কোনো একটা কিছু পেলে কিন্তু মানুষ অনেক টাকা দিয়ে কিনতে চায়। ফলে এই উসিলায়, এই মানে প্রদর্শনীর উসিলায় হালিম ভাইয়ের যদি ব্যবসাটা একটু চাঙ্গা হয়, একদম তাহলে অন্তত 10 বছর ধরে সেই জিনিসটাকে টিকিয়ে রাখবে। আর আপনি যেটা বলতেছিলেন যে দর্শকের যে ব্যাপারটা, আমি খুব অভিভূত। আচ্ছা, হ্যাঁ, মানে এত তরুণ, আমিও যেদিন গেলাম দেখলাম প্রচুর মানুষ। একদম তাই, আমারই এক সময় খুব অস্থির লাগতেছিল, একদমই তাই। এবং তরুণদের আগ্রহ, সাথে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, সেটা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে টিচাররা তাদের ছাত্রদেরকে নিয়ে আসছে। সেটা মুদ্রণ প্রকৌশল জায়গা থেকে, আর্কিটেকচার ফ্যাকাল্টির মানুষ আসছে, চারুকলার মানুষ আসছে। ওনাদের দেখার আগ্রহ, এবং ওনারা বলতেছে যে একবার কি পুরো এক্সিবিশনটা একটু গো থ্রু করা যায়, বোঝায় বলবেন, জানার আগ্রহ। এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে শিশুরাও যেমন মজা পাচ্ছে, শিশুদের কমপ্লেন ছিল যে ছবিগুলো কেন নিচে লাগাওনি। আচ্ছা, আমাদের তো একটু উঁচু হয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, ভালো বলেছে, খুবই, মানে তার অবজারভেশনটা খুব ক্লিয়ার। এবং বেশি একটা যেটা আমার কাছে মানে খুব মজার মনে হয় যে এই যে মানে বয়স্ক মানুষের যে আশাটা, একটু থামাই, এই যে কথাটা এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন, এই কথাটা কার? এটা হচ্ছে এই টাইপোগ্রাফিটা নাসির বিশ্বাস আর কামরুল হাসানের লেখা। এটা 71 সালের একটা পোস্টার। আচ্ছা, এটা পোস্টার। আমরা বিভিন্ন নমুনা রাখার কেন চেষ্টা করছিলাম, উডেন হরফের ছাপা কেমন হয়, আচ্ছা, মেটাল প্লেটের ছাপা কেমন হয়, লেজার এনগ্রেভ করে ছাপা কেমন হয়, এই বিভিন্ন, এবং সবগুলো নমুনা ওখানে ছিল। আপনার একদম উডেন প্রেসের ছাপার যে ম্যাটেরিয়ালগুলো সেখানে ছিল, ওগুলো নতুন করে তৈরি করা। এবং আমরা দেখছি যে ছেপে, ওই যে আপনি ওটাকে বললেন না, লেটার প্রেস কিছু ভুল করে। আমি যখন হালিম ভাইয়ের কাছে ছাপতে যাই, তো হালিম ভাই ছেপে আকার রশ্মিকা সরে যায়, একদমই তাই। এবং হালিম ভাই বলতেছে কি যে দাদা সরে যাচ্ছে কিনা দেখেন তো। তো আমি বলছি করেন না, সমস্যা নেই। পরে আমি বুঝতেছি যে বাঁকা হচ্ছে, কিন্তু আমি ভাবতেছি কি এই মিস্টেকটাই থাকুক, এটা হালিম ভাই সিগনেচার, যেটা একটু বাঁকা হবে। আচ্ছা, উনি যদি আমাদের মতো অত কম্পোজিশন, মানে কম্পিউটারের ছাপার মতো বা অফসেট প্রেসের ছাপার মতোই যদি হয়, হ্যাঁ, অতটা নির্ভুল তো আমি চাচ্ছি না, আমি তো ভুল চাচ্ছি, বা একটু সরে যাবে, হালিম ভাই সিগনেচারটা যাতে থাকে। মানে এই ভুলটা কি মানে বিউটিফুল মিস্টেক এরকম আমার তাই মনে হয়। এবং আমি আরো অসংখ্য ভুল করতে চাই হালিম ভাইয়ের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বয়োজ্যেষ্ঠদের কথা যে বলতেছিলাম, অসংখ্য বয়স্ক মানুষ বলতেছে যে আরে এই পাইকা, এই লেটার তো আমার পাশের বাসায় ছিল। আচ্ছা, এই জিনিস দিয়ে তো আমি নিজে ছাপছি। তারপর ওরা আবার একটু চুরি করে নিয়ে আসতো, সেগুলো আর বাজারে যে কেজি দরে বিক্রি করতো অল্প করে, তাতে আবার একটু বাদাম কিনে ফিরতো। সবারই কৈশোরের একটা বড় স্মৃতির জায়গা হচ্ছে প্রেস। এবং একটা জিনিস ছাপা হচ্ছে, এটা তাদের কাছে দেখা মানে তখন হচ্ছে একটা মানে এরকম একটা ব্যাপার হয়, বিস্ময়কর জিনিস দেখা যায়, ছাপা হয়ে যাচ্ছে। একদম তাই। ফলে যেটা বিভিন্ন শ্রেণী পেশার বয়সের অসংখ্য মানুষ আমি দেখছি যে আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাকাল্টি যারা, তারা এসে বিভিন্ন ভাবনার কথা আমারে বলছে যে এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে চাই, এটা নিয়ে আরটা অগ্রসর হওয়া যায় কিনা। সেই জায়গাটা একটা বড় বৈচিত্র্য ছিল। এখন ধরেন এই কাজটার মধ্য দিয়ে লেটার প্রেসে হয়তো হালিম ভাই কিছু কাজ হয়তো পাবেন, কিছু ছাপা হবে, কিন্তু লেটার প্রেসে ছাপার যে সীমাবদ্ধতা, খুব ধীরে অল্প পরিমাণে ছাপা যায়, কিন্তু ধরেন বাণিজ্যিক বা প্রফেশনাল গুরুত্ব আছে, এরকম জিনিস এখন ছাপার সুযোগ আছে কিনা? আসলে না, লেটার প্রেসটা হচ্ছে কি আমাদের আসলে ইতিহাসের অংশ হয়ে গেছে। আচ্ছা, সেটা হালিম ভাইদের আসলে বেঁচে থাকা, এই জিনিসটা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকা, আমাদের ঐতিহ্য রক্ষার জন্য সেটা জরুরি। আচ্ছা, হ্যাঁ, আর এই বিষয়ে আমার যেটা মনে হয়, মানে আমি কি ছাপবো সেটি জরুরি না, একেবারেই কিন্তু এটা আমার ওই ইতিহাসের অংশ। একেবারেই তাই, একেবারেই তাই। তাকে বাঁচিয়ে রাখা বা তারই প্রেসটারে বাঁচিয়ে রাখা আমাদের জাতীয় কর্তব্য, রাষ্ট্রীয় দায়িত্ব আসলে। একেবারে, কারণ একজন হালিম ভাইকে যে আপনি যে পেলেন, এটিতে বিস্ময়কর ব্যাপার যে আপনি 2024 সালে লেটার প্রেসে ছাপার কাজ করেন, এরকম একজন লোককে পেয়েছেন, এবং সেটা ঢাকা শহরে একদম, এবং সেটা ঢাকার একদম প্রাণকেন্দ্রে নীলক্ষেতের মতো জায়গায়, এবং কেউই জানে না। আর একটা বড় ব্যাপার হচ্ছে কি যে এই যে সংগ্রহটা আমরা মুদ্রণের দেখালাম, এটা আসলে খুব অল্প একটা সংগ্রহ। আমি এর মধ্যে খোঁজ নিয়ে যেটা বুঝতে পারছি, আমি গেছিও যে আমাদের ঢাকা শহরে 3-4টা প্রতিষ্ঠানে এখনো 7-8টা মেশিন অকেজ অবস্থায় আছে, লেটার প্রেস। এবং সেগুলো আরো আপনার ফ্ল্যাট বেড মেশিন ছিল, অনেকগুলো আছে। এগুলো তো রাষ্ট্রের উচিত হচ্ছে যে
জাদুঘরে নিয়ে আসা কিংবা অন্য কোনোভাবে কাজে লাগা, এটা নিয়ে একটা আলাদা জাদুঘরই হতে পারে যে আমাদের মুদ্রণ সংস্কৃতি, জাদুঘর, একদম মুদ্রণ জাদুঘর। সেখানে আমাদের এই প্রাইমারের বই আপনি লক্ষ্য করবেন আমাদের এখানকার যারা খুব এই জায়গাটা খুব ভালো জায়গা বললেন। এই জায়গাতে একটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা শিল্পী সব্যসাচী হাজরার সঙ্গে আড্ডা দিচ্ছি তার বাংলা বর্ণ পরিচয় অনুসন্ধান, যেটি একটি বড় প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি আলিয়াস প্রসেসে, যে বর্ণমালা বাংলা বর্ণ পরিচয় 1849 থেকে 1948 এই শিরোনামে। আমরা বিরতির আগে যে জায়গাটাতে ছিলাম যে আমাদের যে লেটার প্রেস এখনো কিছু কিছু আছে, এগুলো হয়তো বাণিজ্যিকভাবে ছাপা হচ্ছে না, কিন্তু রাষ্ট্রের একটা দায় আছে যে আধুনিক এই যন্ত্র সভ্যতায় আধুনিক অফসেট প্রেস আসলেও এগুলোর তো একটা পরম্পরা আছে, এগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে এক ধরনের কি বলে পৃষ্ঠপোষকতার মধ্যে নিয়ে আসা। সেজন্য আপনি বলছিলেন যে এটা একটা জাদুঘরও আলাদা করে হতে পারে। একদম তাই। কেননা আমার কাছে মনে হয় কি, আমরা যাদের সাথেই এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে গেছি, সেটা আফজাল ভাই থেকে শুরু করে রফিকুন নবী কিংবা আজিজ স্যার কিংবা শিশির স্যার কিংবা নেসা স্যার, প্রত্যেকেই যারা এটার সাথে ছিলেন, হয়তো প্রচ্ছদ করতেছেন, লিখতেছেন, তাদের প্রথম বই, প্রথম দিকে সমস্ত কৈশোরের কাজ হচ্ছে লেটার প্রেসে। এবং প্রচ্ছদ করতে যে অসংখ্য মানুষ যে কত ধরনের প্লেট ব্যবহার করে 4-5 কালারে কাজ করছে। আমার মনে হয় কি যে এই যে মুদ্রণ সংস্কৃতি, আমরা তো কম লিটারেচার ছাপা হয়নি, কত মূল্যবান দলিল ছাপা হয়েছে একসময়। যেমন বিজি প্রেসে হাশেম খানের নেতৃত্বে আপনার সংবিধান ছাপা হয়েছে, এবং আমাদের একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত নথি এবং কত গুরুত্বপূর্ণ নথি, কত মানে আন্দোলন সংগ্রামের লিফলেট এই ঢাকা ইউনিভার্সিটি প্রেসে ছাপা হয়েছে। এরকম ক্ষুদ্র অনেক পাওয়া যাবে। এবং আপনি ভালো ব্যাপার হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মুদ্রণ ও প্রকাশনা একটা ডিপার্টমেন্ট আছে, তো তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে, বা ভাষা ইনস্টিটিউট ইত্যাদি ইত্যাদি, যে একটা এটা ট্যুরিস্টদের জন্য ভালো, যারা আমাদের এখানে তারা জানবেন যে এই অনেকগুলো বইয়ের নমুনা, প্রাইমার কিংবা পুরনো অনেক বই, যারা লেটার প্রেসে খুব মানে কালোত্তীর্ণ যে বইগুলো এবং মুদ্রণ মাধ্যমগুলোর সাথে পরিচিত হওয়া। তাতে করে হয় কি, মানে আমরা তো আসলে আস্তে আস্তে আধুনিকতার দিকেই যাব, কিন্তু ঐতিহ্যকে করবার সুযোগ নেই। একদমই আমি আমার অতীতকে ভুলে যাব কিনা, ঠিক ওইটাকে যদি ভুলে যাই তাহলে আসলে আগামীতে কাজ করার জন্য না বেশ দায়ের মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেটা খুব বেশি অগ্রসর হওয়াটা মুশকিল। কেন ওই ঐতিহ্যগুলোর মানে আমার তো মনে হয় যে কোনো ভালো কাজ করার জন্যে অতীতের কাজগুলো যদি একটু রিভিউ করে না আসা যায়, কেননা আমি অবাক হই যে কত ভালো কাজ যে আগে হয়ে গেছে, সেটা ছাপাতে হোক, বাধাইতে হোক, প্রচ্ছদে হোক, হরফ মানে কম্পোজিশনে হোক, অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে। তো সেদিক দিয়ে উচিত হচ্ছে জিনিসগুলোর সংগ্রহটাকে একটু সুন্দর করে। এবং সেটা শুধু লেটার প্রেসের ক্ষেত্রে না, ধরেন এই যে আপনি উদাহরণ দিলেন, লেটার প্রেসের যত ভালো বই ডকুমেন্ট ছাপা হয়েছে সেই মিউজিয়ামে এগুলোও থাকা দরকার। একেবারেই যে আপনি সময়কালটা ধরেছেন 1849 থেকে 1948, কিন্তু 48-এর পরেও বাংলাদেশে একদম আধুনিক অফসেট প্রেস এলো, তার বয়স তো অনেক বেশি না, তো তার আগ পর্যন্ত যে বইগুলো ছাপা হয়েছে তারও যদি একটা একটা করে নমুনা থাকে, একটা বিরাট জাদুঘর করা সম্ভব। এবং মানুষ তো শুধুমাত্র ট্যুরিজমে নদী দেখবে বা সি বিচে যাবে তা তো না, এটা তো ট্যুরিজমের অংশ। ইভেন তার বিদেশ থেকে লোকেরা না আসুক, দেশের মানুষেরও তো জানবার অধিকার আছে যে আমার মুদ্রণ শিল্পের হিস্ট্রিটা কেমন। যেমন আমি লাস্ট টাইমে যে বললাম যে হাশেম খান স্যারের সাথে আলাপ করতেছিলাম, উনি আমাকে বললেন যে কত প্রতিকূলতার মধ্যে বিজি প্রেসে ছাপা হচ্ছে, এবং তখন তার কাছে একটা প্রস্তাব আসে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে এইটা মানে ওনারা বলেন যে এটা এখানে ছাপা যাবে না, এই প্রেসে এই ধরনের ছাপা সম্ভব না, এত ভালো সংবিধানের এটা তখন সবচেয়ে দেশের গুরুত্বপূর্ণ শিল্প এটার সাথে কাজ করতেছে। তখন বঙ্গবন্ধু বলেন যে হলে আমার এই ভাঙা প্রেসেই হবে, তুমি এখানেই করো, তার যে দেশপ্রেমের জায়গাটা একদম তাই। এবং তখন হাশেম খানের চ্যালেঞ্জটা নিল, এবং আপনি দেখেন হলো, এবং সংবিধানের মতো অত ভালো কাজ আমি এই যাবৎকালে খুব একটা মানে উদাহরণ নাই এত ভালো কাজ। 1972 সালে যে ধরনের ডিজাইন, যে ধরনের আপনার যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এই কাজটা করা হয়েছে, এবং সেই হাতে লেখা মানে আব্দুর রউফ, এবং ভেতরে যে পাশের যে আলপনা শিল্পীদের করা, পুরো কাছে জয়নুল আবেদিনের নেতৃত্বে হয়েছে একেবারেই তাই। কিন্তু এবং তখনকার খুব গুরুত্বপূর্ণ শিল্পীরা সবাই এর সঙ্গে ছিলেন, একদমই তাই। ইভেন ওটা যে আপনার চামড়া দিয়ে যে বাধাই করা, সেটাও তো একটা দারুণ, মানে এটা যে 50-52 বছর আগে হয়ে গেছে, ওইটার রেপ্লিকা তো এখনো পাওয়া যায়, জাদুঘরে আছে, বা সুপ্রিম কোর্টে সম্প্রতি এটার আবার একটা রেপ্লিকা করেছে। একদম তাই। সুতরাং সেটা যদি আমরা রেপ্লিকা রাখতে পারি, যে মুদ্রণ যন্ত্রটা সেটা ছেপে দিল, সেই মেশিনটা যদি না থাকে, তো তাহলে তো আমরা শুধু মুদ্রিত জিনিসটা দেখলাম, কিন্তু যে তার
আর কি জন্মদাত্রী মা যে প্রেসটা যে ছেপে দিল তাকে তো আমরা দেখতেছি না। তো ওই জায়গাটা সংরক্ষণ তো আসলেই জরুরি। এখন এইটা খুব ভালো, মানে এই আপনার এক্সিবিশন থেকে এটা একটা মেসেজ হতে পারে যে এইটাকে একটা নতুন, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক বা সরকারের অন্য কোনো ডিপার্টমেন্ট হোক, তারা এটা করতে পারে। দিন শেষে আপনি যেই কাজটা করলেন, মানে একদম 15 দিন ব্যাপী যে একটা এক্সিবিশন, যে একটা উদ্দেশ্য তো ছিল, আপনার কি মনে হয় যে আপনি এই জায়গাটা টাচ করতে পেরেছেন সব জায়গায়, মানে সাকসেসফুল? আমি আসলে খুব একটা, বা এই কাজটা চ্যালেঞ্জটা ছিল কোথায়? চ্যালেঞ্জ অনেকগুলো জায়গাতেই ছিল। এক হচ্ছে যে মানে এই ধরনের আমার প্রথমে একটা ভয় ছিল যে মানে একদম আশঙ্কা ছিল যে দর্শক কি এটাকে আসলে স্বাভাবিকভাবে নেবে, এই যে পুরানো আদি ওল্ড স্কুল প্যাটার্ন একটা কাজ। কিন্তু আমি অবাক হয়েছি, তরুণদের আসলে সামনে যদি ঠিকমতো উপস্থাপন করা যায়, এই সময়কার একটা তরুণের তো ওর তো ভাষাটাই আলাদা, রাইট, তাই না? ও যেভাবে গ্রহণ করছে এটা আমার কাছে অনেক আশাবাদ। আমার সবচেয়ে মানে উল্লেখযোগ্য দুটো ঘটনা বলি। একটা হচ্ছে আমরা একটা ওয়ার্কশপ করাইছিলাম, সেশন 3 আওয়ার সেশন, এই 15 দিনের মধ্যে, এই 15 দিনের মধ্যে আলনিয়াস প্রেসের অডিটোরিয়ামে, এবং প্র্যাকটিক্যালি একটু লেটার প্রেসের সাথে পরিচয় করা দেওয়া। তখন আমরা দেখলাম যে আমরা যেদিন ঘোষণাটা দিছি তার পরের দিনে আমাদের ওইটা উইথড্র করতে হয়, কারণ এত অ্যাপ্লিকেন্ট আসতেছিল যে সবাই করতে চাচ্ছে। এবং আমরা অবাক হচ্ছিলাম যারা করতে যাচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট মূলত, নাকি ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রফেশনাল, এবং তাদের মধ্যে স্থাপত্য বিভাগের আছে, তাদের মধ্যে চিত্রকলা বিভাগের আছে, তাদের মধ্যে লেখালেখি করতেছে, প্রকাশক। মানে মানুষের ভেতরে ওই আগ্রহটা আছে আসলে। একদম তাই, সে জানতে চায়, একদম সে জানতে চায়, বিষয়গুলোর গভীরে ঢুকতে চায়, ঐতিহ্যটার ব্যাপারগুলোর মধ্যে দিয়ে সে হাঁটতে চায়। এবং আমরা 2 দিনের একটা সেশন করলাম, তারা একেবারেই খুশি না, কেন আরো বেশিক্ষণ হলো না, আবার পরে কবে বড় করে করবেন, অনেকটা জানতে চাই। তা আমি বললাম যে ঠিক আছে, পরবর্তীতে আমরা একটা ডে লং অথবা 3 দিনের একটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপে যাবো। তো এইগুলো অনেক আশাবাদী কথা। আর আমি খুব একটা দ্রুত হতাশ হই না বা জিনিসটা নিয়ে খুব একটা মানে বিভ্রান্ত হই না। আমার মনে হয় যে যেভাবে দর্শক নিল, বা বইটার বিপণন প্রকাশকের জায়গা থেকে কবি প্রকাশনী বইটা বের করছিল, তারাও খুব কবি প্রকাশনী, হ্যাঁ, তারাও খুব। এইটা দাম কত রেখেছে এটা বইটা? এটার গায়ের দাম আছে 1350, 1000 টাকা আসে বোধহয় না? গ্যালারিতে হ্যাঁ বিক্রি হচ্ছিল আপনার 1000 টাকায়, বাইরে হয়তো এটা 1100 সামথিং বা 1200 টাকা এরকম বিক্রি হবে। কিন্তু এইসব জিনিস তো টাকা দিয়ে হিসাব করা যাবে না। আর ওই 4 কালার টোটালটা কি, যে 4 কালার মুদ্রণ ইত্যাদি ইত্যাদি। তো সে জায়গা থেকে তারা অনেকটা মানে খুশি ছিল যে জিনিসটা বাণিজ্যিকভাবেও একটা সফলতা এসছে। আচ্ছা, ছিল ওকে। এই ধরেন একজন প্রবীণ, উনি হয়তো নস্টালজিক হয়ে গেছেন একেবারেই তাই। এবং সেখানে ওই যে বললাম যে পুরানো নীলফামারীতে একজন মহিলা আসছেন, আমারে বলে তুমি এদিকে আসো, তুমি আমারে বলো এই যে পরিমল লোভেওলি আসিয়া জুটিল এর মানে কি, দেখছো কত সুন্দর সুন্দর লেখা হতো আগে, আর এখন তোমরা কি লিখো। মানে ওনার যে ছোটবেলার যে স্মৃতি, হ্যাঁ, বা এই দেখো কত ভালো বই ছিল, ওই জায়গাগুলো আমার কাছে। আর আমি একটা যেটা আমার মনের কথা মানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এমনি একটু মানে ইমোশনাল। ইমোশনাল না হলে তো আপনি এই কাজ করতেনই না। আমি জানি, আমি একটু অনুভূতি প্রবণ, এবং আমার কাছে মনে হয় কি, মানুষের যদি আমি কোনো একটা অনুভূতি ফেরত দিতে পারি, যে একটা মানুষের যদি আমি কৈশোরের কোনো একটা মুহূর্ত তাকে ফেরত দিতে পারি, এই ঘটাং ঘটাং শব্দের মধ্যে দিয়ে একটা ছাপা পৃষ্ঠা, একটু কালির গন্ধ, তার একটু ছোটবেলায় ফেরত যাওয়া। জয়ন্ত চট্টোপাধ্যায় বলতেছিল যে আরে এটা তো আমি দেখছি, এটা তো তুই আমার তো দেখা জিনিস আনলি, আমার ছোটবেলার কথা মনে পড়লো। কামাল ভাই বলতেছিল যে সবুজ আমার কিন্তু প্রথম বই এভাবেই ছাপা। তো এই ছোট ছোট এই উদাহরণগুলো আমার কাছে অনেক মনে, যে না, লোকটা তো তার কৈশোর একবার ফিরে গেল, ছোটবেলা একবার ফিরে গেল, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটাই মানে, এবং এই যে ফিরে গেল, ফিরে যাওয়ার মধ্যে তার একটা দায় তৈরি হলো। একদম তাই। এবং এই দায়বোধটা তৈরি হওয়ার কারণে, এবং এই যে মানুষগুলোর নাম বললেন, সমাজের খুবই গুরুত্বপূর্ণ মানুষ, ওনাদেরও একটা দায় তৈরি হয় যে না, এগুলোকে হারিয়ে যেতে দেওয়ার দরকার নেই। আমার যত আধুনিক অফসেট প্রেসই আসুক, আমার লেটার প্রেস, আমার সেই আগের ছাপা, আপনার ভাষায় যেটা বিউটিফুল মিস্টেক, হ্যাঁ, এগুলো কোনো না কোনো ফর্মে আমাদের মানে একাডেমি পরিসরে থাকা দরকার। আমরা আরেকটা বিরতিতে যাব, বিশেষ করে ফিরে এসে আপনার সঙ্গে অন্য বিষয়ে আলাপ করতে চাই। আপনাকে মানুষ বা আমরা যেভাবে আপনাকে বিশেষভাবে চিনি বইয়ের প্রচ্ছদ শিল্পী হিসেবে, এবং বইয়ের প্রচ্ছদ এখন তো অনেকভাবেই অনেক এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, কিন্তু আপনার প্রচ্ছদগুলো একটু আলাদা করে কথা বলতে চাই। আজকে আরেকটা বিরতির থেকে ফিরছি দর্শক, শিল্পী সব্যসাচী হাজরার সঙ্গে কথা বলছি। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা শিল্পী সব্যসাচী হাজরার সঙ্গে কথা বলছি। প্রধানত তার যে একটি বড় প্রদর্শনী হয়ে গেল আলিয়াস ফ্রাসেজে, বাংলা বর্ণমালার বাংলা বর্ণের যে পরিচয়, সেটি নিয়ে কিন্তু তার আরেকটি বড় পরিচয়, আমরা প্রধানত তাকে যে কারণে চিনি বইয়ের প্রচ্ছদ শিল্পী হিসেবে, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। ঋত্বিক ঘটকের গল্প সংগ্রহ, আমরা যেই প্রদর্শনীতে ছিলাম, বাংলা বর্ণ পরিচয়, আপনি বলছিলেন যে হরফের প্রতি আপনার একটা আগ্রহ বরাবরই, প্রচ্ছদও সেটা আমরা দেখি। আমরা আগে যেটা দেখলাম এই ঋত্বিক ঘটকের, সেটি একটু আবার একটু আনি।
এখানেও কিন্তু আপনার হরফের একটা টাইপোগ্রাফি কিন্তু এখানে আছে, মানে হাতের লেখা এটা। তার মানে বইয়ের যখন প্রচ্ছদ করছেন তখন আপনার মাথার মধ্যে হরফ, তাই কি? অনেকটা তাই, কেননা আমাদের এখানে একটা বড় ব্যাপার কি, মানে এই যে আমরা যখন প্রথম বইটা বের করি তখন আমি সব্যসাচী টাইপফেস তৈরি করছিলাম। আচ্ছা। এবং আপনি অবাক হবেন যে গত 2 বছরে 1200-2400 বইয়ের কাভার ধ্রুবদা ওই একটা ফন্টই ব্যবহার করে করছে। আচ্ছা। তো ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, এবং ওই ফন্টটাও আমরা উন্মুক্ত করছিলাম বিনা মানে কপিরাইটে, এবং যে কেউ ব্যবহার করতে পারবে বিনামূল্যে। আচ্ছা আচ্ছা, ব্যবহার করতে পারবে। পরবর্তীতে আমি এসে দেখলাম কি আমার গত 3 বছরের কাভারে আমি টাইপোগ্রাফিটা করতে চাইছি কেন, যে আমি দেখছি যে এই জিনিসটা না আমার চর্চা বেশি জরুরি। এবং টাইপোগ্রাফির কাভারটা সাধারণত আমাদের এখানে অনেক কাজ আদিতে হইতো 60s, 70s, 80s এর দিকে, যখন কাজী হাসান হাবিব কিংবা আপনার কাইম চৌধুরী কিংবা দেবদাস চক্রবর্তীতে অনেক কাভার টাইপোগ্রাফি কাজ ছিল, এবং ইভেন খালেদ চৌধুরীর কাজ, পূর্ণেন্দু পত্রিকার কাজ, সত্যজিতের কাজ। আমি পরে দেখলাম কি ইদানিংকার সময়ে এই লাস্ট 10 বছরে টাইপোগ্রাফির কাজ খুব কম। রাইট। তখন আমার মনে হলো যে না, এই জায়গাটা মনে হয় একটু ফাঁকা আছে, এবং সম্ভবত অধিকাংশ কাজই এখন কম্পিউটারে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে চায় সবাই। একেবারেই তাই। ওই যে বললাম, প্রযুক্তি যখন আর কি শিল্পীরা কন্ট্রোল করতেছে, সেটা খুব ভীতিকর হয়ে দাঁড়ায়। এটা একটা বড় কারণ কি, এই যে ধরেন শিল্পীদের, বিশেষ করে বইমেলার আগে আপনি এবং ধ্রুবেশ এই দুজনের উপরে প্রচ্ছদের যে পরিমাণ চাপ থাকে, ফলে আপনি একটা ধরেন এইটা সঞ্জয় ভট্টাচার্যের যে এই কাজটা আপনার নিশ্চয়ই অনেক সময় লেগেছে। এটা দূর থেকে দেখলে একটা মনে হচ্ছে পেইন্টিং। এখন একটা পেইন্টিং করার যে সময়, কিন্তু আপনার মাথার উপরে যদি থাকে যে এই বইমেলায় 50টা বা 100, আমি জানি না কত বুকগুলো বই কভার করতে হয়, কমই নেই। কারণ এখানে আসলে যে কালোত্তীর্ণ শিল্পী ধ্রুবেশ, সেই আসলে ধ্রুবদা তো একদম একচেটিয়া করছেন, সেই করে আমি একটু মানে পছন্দ করি যে মানে কোন বইটা আসলে আমি দাঁড় করাইতে পারবো, মানে পাণ্ডুলিপি অন্তত দেখে বোঝার চেষ্টা করি যে এই বইটা প্রচ্ছদ করতে গিয়ে পাণ্ডুলিপি পুরোটা পড়তে হয়। আমি অন্তত পুরো তো আসলে পড়া সম্ভব হয় না, কিছু কিছু বই আসলে এখন প্রেমের কবিতা সবগুলো বই, বিনয় মজুমদারের, হ্যাঁ, এখানে সব তো পড়ার দরকার নাই, একেবারেই তাই। আর বিনয় মজুমদার আমরা তো জানি, একদম একটা আইডিয়া হতে হইলো। তবে টাইপোগ্রাফি ক্ষেত্রে একটা যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, এবং অক্ষরের প্রতি বা এই যে ক্যালিগ্রাফির প্রতি একটা দখল থাকতে হয়। রাইট। হ্যাঁ, এবং এখন হয়তো অনেক এইখানে টাইপোগ্রাফির কোনো ব্যাপার নাই, না, এখানে পাখিটাই প্রধান। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে পেইন্টিং, মানে ছবিটা পাখিটাই প্রধান। এখন নির্বাচিত গল্প জাকির তালুকদার, এখানে যে এই পাখিটাই থাকবে, হ্যাঁ, সেটা আশাটা একটা, এইটা আসে কিভাবে? আমার কি মনে হয় যে মানে আমি আসলে কাভারটাতে না সব গল্প বলতে চাই না। অনেকে বলে যে সব গল্প তো বলার সুযোগ একেবারেই, এখন 600 পৃষ্ঠা 300 পৃষ্ঠার একটা বই, এটা কাভারে 1 পৃষ্ঠায় এই গল্প বলা প্রশ্নই ওঠে না। আর আমিও তো মেধাবী শিল্পীও না, এটা সত্যজিৎ পূর্ণবর্তী বা কাজী হাসান বা ইয়েদের পক্ষে সম্ভব। কিন্তু সত্যজিতের প্রচ্ছদে জীবনানন্দ দাশ নিজেই ক্ষুব্ধ ছিলেন। হ্যাঁ, ওই যে সেই নিয়ে কি বলে প্রণলতা সেনের, ঠিক 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 ঠিক। আমার যেটা মনে হয় কি, আমি চাই কি যে এটা কি একটু দর্শককে ছুঁয়ে যাবে, এটা কি আসলে মানে অন্য বইগুলোর থেকে কি একটু পার্থক্য তৈরি করবে। একই লেখকের যদি 5টা বই করি, সেটার মধ্যে কি কোনো বৈচিত্র্য আসলে জড়িত কিনা, মানে উচিত কিনা, সেই জায়গাগুলো একটু ইয়ে করা যায়। আরেকটা ব্যাপার কি, মানে কাভারের ক্ষেত্রে যে ঘটনাটা সাধারণত ঘটে, যে মানে আমি একটু কম কালার নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, আমার কাছে মনে হয় কি নির্দিষ্ট কিছু কালারের মধ্যে আমি একটু স্টাক থাকি, এবং এই পরিমিত কালার আমার এই কাজ করতে মানে বেশি সাহায্য করে। এটার মধ্যে মূল হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এইটা মনে হয় আমার কাজ না, এটা আমার না, ফেসবুক থেকে নেয়ার কারণে অনেকগুলো হয়তো অন্য কাভার চলে আসছে। এটা আমার, জি 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 জি, এটা আমার। এটা তো সেম, মানে মনে হচ্ছে যে হিমেল, মানে ওর যে কবিতা তার সাথে যে পুরন প্যাটার্নের যে একটা সূচিকর্মের যে কাজ, হ্যাঁ, ওইটা যায়। আচ্ছা আচ্ছা, মানে বইটা খুব ছোট আকারে ছিল, হিমেলের জন্য খারাপ লাগো নাই, কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভাই, একদমই তাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি ওর সাথে এটা যায়, এবং খুব বেশি একটা বই করতে অনেক বেশি খাটনি হয়েছে, আবার একটা খুব সাবলীলভাবে খুব দ্রুত হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গাটা ছিল। এমনিতে প্রচ্ছদ যখন আপনি করতে চান কোনো একটা বইয়ের, সেটা ধরেন একাডেমিক বই, খুব সিরিয়াস পলিটিক্যাল বই বা সমাজ বিজ্ঞানের কোনো বই, তখন কি চ্যালেঞ্জটা বেশি, নাকি এই ধরেন যেমন এটা একটা খুব ক্রিটিক্যাল বিষয়, মজার অর্থনীতির বিষয়, এটা হচ্ছে জটিল বিষয়, কিন্তু আবার ধরেন কবিতার বই, মানে
কোন কাজটা করতে গিয়ে ঝামেলায় পড়ে? আমার কাছে কিন্তু এই বইগুলো বরঞ্চ সোজা লাগে। তাই কি? হ্যাঁ, কিন্তু কবিতার বই আমার কাছে অনেক কঠিন লাগে। কারণ কি? কেন, কবির হয় কি, ওনার যে কবিতাটা না, ওটা একেবারে ওনার নিজস্ব। আচ্ছা। এবং ওটার মধ্যে এমন কিছু উপলব্ধি আছে যে উনি সেই উপলব্ধিটা প্রথম করলেন, এবং তার খুব নিজস্ব একটা ব্যাপার। কবিরা খুব অভিমানী, প্লাস তার ব্যাপারটা খুব সেন্সিটিভ থাকে। সেক্ষেত্রে কবির সাথে কথা বলতে হয়। একদম। আমি চেষ্টা করি যদি কেউ কবি রাজি থাকে বা আমার সাথে কথা বলতে চাই, আমি একবার কথা বলেই নেই, এবং তার কি ভাবনা সে ভাবতেছে, করবো আমি আমার মতোই, তার ভাবনাটা শুনি। কেন, আসলে হয় কি, যেমন এটাও আমার না, আচ্ছা, এটাও আমার না, সরি, না কিছু জিনিস হয়তো আমরা বিভিন্ন জায়গা থেকে এটা আমার, হ্যাঁ, কবির ভাবনাটা জরুরি। কেন, কবি আসলে এটা তো তার প্রথম সন্তানের মতো, তাই না? আমি তো শুধু তার একটু জামা কাপড় পরানোর চেষ্টা করব, আমি ওই জায়গাটা তার ছোট করতে চাই না। আমি তার ভাবনাটা একবার শুনি যে সে আসলে কিভাবে জিনিসটা করলো। আপনি বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশের বইয়ের প্রচ্ছদ তো দেখেন, সেই সঙ্গে যে তুলনা করেন, মানে বাংলাদেশের প্রচ্ছদ, বইয়ের প্রচ্ছদের অবস্থানটা কোথায়, তুলনা করা যাবে? আমার কাছে যেটা মনে হয় কি, বাংলাদেশে বইয়ের কাভারের জায়গাটা আমার কাছে খুব মানে নিজস্বতা। আমি বলবো কি যে আমরা আলাদা। আচ্ছা। বাইরের কাভার দেখবেন যে বেশিরভাগ হচ্ছে ফটোগ্রাফি বেস, আচ্ছা, কিংবা পেইন্টিং বেস, কিন্তু আমাদের এখানে বইটার কাভারটা আসলে ওই প্রচ্ছদ শিল্পী ভাবেন, উনি ওনার মতো করেই তৈরি করেন, এবং সেটা একটা আলাদা একটা ঘরানা আছে, যেটা হয়তো পশ্চিমবঙ্গের সাথে আমাদের কিছুটা মেলে। এবং সেই প্রচ্ছদ শিল্পী বাইরে দেখবেন যে অসংখ্য আর্টিস্ট প্রচ্ছদের সাথে জড়িত, কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে দেখবেন যে কিছু শিল্পী শুধু প্রচ্ছদ করে, সব শিল্পী কিন্তু প্রচ্ছদে ইনভলভ হয় না। কেননা এই লিটারেচারটা বোঝা, এটার মধ্যে ঢোকা, এটার মানে মানে ভালোবাসা। বইয়ের প্রচ্ছদ তো প্রথম, মানে এটা দেখেই পাঠকের পছন্দ হতে হবে, অনেক ভালো ভেতরে কন্টেন্ট, কিন্তু প্রচ্ছদটা পছন্দ না হলে পাঠক বইটা ধরে উল্টাতে চায় না। এটা একটা মনস্তত্ত্ব তৈরি করবার ক্ষেত্রে এটা বড় ভূমিকা রাখে প্রচ্ছদ, আমার কাছে মনে হয়। কিন্তু আসলে আমি খুব বেশি খারাপ লেখার, মানে খুব ভালো লেখার খারাপ প্রচ্ছদ খুব একটা পাইনি। আচ্ছা, তাই? হ্যাঁ, আবার খুব মানে খারাপ লেখা সার খুব ভালো প্রচ্ছদ হয়েছে এটাও পাইনি। আপনি দেখবেন যে কালোত্তনি বইগুলোরই ভালো কভার হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা আমি দেখছি। ফলে কোনোটাই আসলে এটা তো আপনার নিশ্চয়ই, এটা সেই নিত্য উপরে অনেক আগের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাই, কিন্তু এটা একেবারেই বাংলাদেশের এই নকশি কাঁথাকে ওইটাকে মাথায় রেখে, তাই তো? হ্যাঁ, এইটাও মনে হয় আমি আসার আগে হয়েছে কিনা আমার এই মুহূর্তে খেয়াল পড়ে না, অনেক আগের কথা। এটা হয়তো বাইরে কোনো আইডিয়া সেভাবে চেষ্টা করছি। ওকে, আচ্ছা, আমরা আরো কিছু প্রচ্ছদ দেখতে পারি। এখন ধরেন বাংলাদেশে আপনি যে জায়গাটাতে ছিলেন, যে আমাদের টাইপোগ্রাফি এখন পর্যন্ত একটা বড় জায়গা, ঠিক তাই তো? ঠিক, এটা নিয়ে খুব কম ছেলে মেয়ে কাজ করে, কিন্তু আপনি আরো অবাক হবেন যে এখনকার সময়ের অনেক তরুণ টাইপোগ্রাফি হোক কিংবা মানে এই যে অক্ষর বিন্যাস, ফন্ট তৈরি করা, টাইপফেস তৈরি করা, এগুলোতে আমি দেখছি গত 10-15 বছরে মানে এই তরুণদের মধ্যে। এটা তো আপনার নিশ্চয়ই ঠিক ঠিক নির্মলেন্দু গুণের, এবং এখানে নির্মলেন্দু গুণকেই আপনি রেখেছেন। এটা এই প্রেমাংশু রক্ত চাই হয় কি, আমি কিছু বই না আসলে পরিবর্তন করতে চাই না। আমি গুন্দার সাথে আলাপ করছি যে এই বইটা আমি চেঞ্জ করতে চাই না। ওইটা তো ওনার প্রথম প্রচ্ছদের, একদমই তাই। সেটা তো আপনি করেন নাই। সেটা আমি করিনি, কিন্তু আমি ওটা আসলে এত কালোত্তীর্ণ বই ছিল, আমি ওখান থেকে বেরোনো যাবে না। আচ্ছা, আমরা চেষ্টা করি ওইটার কাছাকাছি কিছু থাকার, কারণ এই প্রেমাংশু রক্ত চাইয়ের সাথে নির্মলেন্দু গুণের পোর্ট্রেট ছাড়া আর কিছু আমি অন্তত ভাবতে পারি না। এটা হয়তো আমার মানে নিজস্বতা থাকলো না, কিন্তু এই 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 ওই জায়গাটা থেকে আমি করতে চান নাই। ঠিক, একদমই তাই। এমনিতে আপনার হিসাব আছে এখন পর্যন্ত কত বইয়ের প্রচ্ছদ করেছেন? আমি ওভাবে হিসাব করে বলাটা মুশকিল, তা মানে 5000-এর উপরে। 5000? হ্যাঁ, 5000 বইয়ের প্রচ্ছদ করেছেন। বই খুঁটিনাটি করে। এবং বেশি চাপটা কি বইমেলায়? না, আমি কিন্তু বইমেলা একদম চাপ নেই না। আচ্ছা, তাই? আমি কিছু নির্দিষ্ট সারা বছরই নির্দিষ্ট লেখকের কভার করি, এবং আমি চেষ্টা করি যে যত কম করে অন্তত পক্ষে মানে আমার নিজস্বতাটা রাখা যায়, বা আমার পোর্টফোলিও বেশি কাজ করলে নিজস্বতা হারিয়ে যাওয়ার থেকেই যায়। কারণ আমার তো একটা ক্ষমতা আছে জিনিসটা দেওয়ার, তাই না? আমি যদি 5টা কভার করি, সেখানে আমি যে পরিশ্রম 10টা করলে পরে ওইটা সময়টা তো ভাগ হয়ে যায়, রাইট? সেটা একটা বড় রাইট। এবং আপনাদের হাত ধরে এই প্রচ্ছদ শিল্প এগিয়ে যাচ্ছে, এবং আমরা আজকে মূলত যে কারণে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই কাজটির জন্য, এটি অনেক বেশি প্রসারিত। এবং দিন শেষে আমরা যেটি বলতে চাই যে এই কাজটাকে মাথায় রেখে একটা বাংলাদেশের মুদ্রণ শিল্পের যে জার্নি, বাংলা বর্ণ পরিচয়ের যে জার্নি, সেটি একটা আনুষ্ঠানিক একটা, সেটি লিপিবদ্ধ হোক, একটা লিপিবদ্ধ হোক, একটা লিপিবদ্ধতা আপনি করলেনই, বা রাষ্ট্রীয় উদ্যোগে একটা বড় ধরনের কাজ হতে পারে, আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসবার জন্য। জি দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিন। ভালো থাকবেন সবাই।